মহাকাশ বিজ্ঞানের এ টু জেড এর প্রথম পর্বে আপনাদের স্বাগত। আজকে যখন আমরা এই ভিডিওটি বানিয়েছি তখন বিশ্বের ৮০টা দেশ কমপক্ষে একটা করে উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে ফেলেছে। সারা বিশ্বে প্রায় ১ ডজন দেশের ৫৫টি স্যাটেলাইট আবহাওয়া সংক্রান্ত তথ্য দিয়ে আসন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের সতর্ক করেছে। আজকে আমরা প্রায় 99% সঠিক আবহাওয়ার পূর্বাভাস পেতে সক্ষম হয়েছি। প্রায় ৬০০টি রিমোট সেন্সিং স্যাটেলাইট বিভিন্ন দেশের সীমানার ওপর নজর রেখে পৃথিবীকে অনেক স্বচ্ছ জায়গা বানিয়েছে। এছাড়া স্যাটেলাইট কমিউনিকেশান প্রায় ৪৯% প্রান্তিক লোকজনকে মূলধারার সঙ্গে জুড়তে সক্ষম হয়েছে। আজ দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবারে আমরা হাই ক্যাপাসিটি কানেক্টিভিটি দিতে সক্ষম হয়েছি এই স্যাটেলাইটের কল্যাণ। রিয়েল টাইম কার্টোগ্রাফি মানে লাইভ ম্যাপ অর্থাৎ জিপিএস আমরা এখন হাতে হাতে ব্যবহার করছি। এদিকে ভারতবর্ষের মহাকাশ গবেষণাও শৈশব পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে। আজ আমরা পৃথিবীর ৪র্থ দেশ হিসাবে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে সমর্থ হয়েছি। প্রজ্ঞান রোভার চন্দ্রপৃষ্ঠে সদর্পে ঘুরে চাঁদ সংক্রান্ত তথ্য পৃথিবীকে পাঠাচ্ছে। তাই মহাকাশ বিজ্ঞান শুধুমাত্র আজ মহাকাশ বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সর্বসাধারণের কাছে উন্মুক্ত। আজ এই মহাকাশ বিজ্ঞানের এ টু জেড এর প্রথম পর্বে আমরা জানব মহাকাশ অভিযানের প্রকারভেদ, অর্থাৎ কোন রকম মহাকাশ অভিযান আমরা করে থাকি। দ্বিতীয় জানব মহাকাশে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযান পাঠানোর জন্য কি বিজ্ঞানের প্রযুক্তি রয়েছে। সব কিছুই জানবো খুবই ডিটেলে, যা প্রত্যেকটা মানুষের জানা দরকার। আমরা মোটামুটিভাবে 2 ধরনের মহাকাশ অভিযান করে থাকি। প্রথমত পৃথিবীর নিজের কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন, এবং দ্বিতীয়ত পৃথিবীর অভিকর্ষ বলের আওতা থেকে বেরিয়ে চাঁদ কিংবা অন্যান্য কিংবা সৌরজগতের বাইরে রোবট কিংবা মানুষ পাঠানো। প্রশ্ন হলো কিভাবে মহাকাশযান আমরা পাঠাই। এটা শুরু হয় একটা রকেট দিয়ে, খুব পাওয়ারফুল এবং খুব বড় রকেট দিয়ে। একটা স্পেস ক্রাফট পৃথিবীর অন্যান্য বস্তুর মতোই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ অনুভব করে। রকেট তার জ্বালানি বা প্রোপালেন্টের সাহায্যে অভিকর্ষের বিপক্ষে বল প্রয়োগ করে, যার জন্য বিপরীতমুখী প্রতিক্রিয়া তৈরি হয়। তাকে বলি আমরা থ্রাস্ট। এই থ্রাস্টের সাহায্যে রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে কক্ষপথে স্থাপিত হয়। রকেটটি কিছু দূর এসে পেছনের অংশগুলিকে ফেলে দেয়। এই প্রক্রিয়াকে বলে স্টেজিং। এই স্টেজিং কোথায় হবে এবং কতবার হবে তা নির্ভর করে রকেটটি কোথায় যেতে চলেছে তার ওপর। স্পেসক্রাফট যেটা পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে তাকে বলে স্যাটেলাইট। কোন পরে ওই রকেট থেকে স্যাটেলাইট রিলিজড হয়, তখন ওই স্যাটেলাইটটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এক্ষেত্রে কাজ করে 2টি বল, মানে রকেটের ভরবেগ এবং পৃথিবীর অভিকর্ষ বল, যা যৌথ প্রতিক্রিয়ার কারণে উপগ্রহটি বছরের পর বছর কক্ষপথে থেকে যায়। এবার যদি আমরা পৃথিবীর বাইরে যেমন চাঁদ কিংবা মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাতে চাই, সেক্ষেত্রে কী হবে? সেই একই রকমভাবে থ্রাস্ট প্রয়োগ করা হবে এবং স্টেজিং ঘটাতে হবে। পৃথিবীর মহাকর্ষ বলকে পেরোতে গেলে রকেটটির ভেলোসিটি বা গতি 1 সেকেন্ডে 11.2 এর বেশি হতে হবে, মানে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটারের বেশি। সুতরাং প্রচণ্ড শক্তিশালী একটা রকেটের প্রয়োজন হবে। পৃথিবীর অভিকর্ষ বলকে ছাড়িয়ে যেতে গেলে কোনো বস্তুর যে বেগের দরকার হয় তাকে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ বলে। পৃথিবীর মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দ্বিতীয়ত এখানে সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ মহাবিশ্বে সমস্ত বস্তুই গতিশীল। উদাহরণস্বরূপ আমরা যদি মঙ্গল গ্রহে রোবট কিংবা মানুষ পাঠাতে চাই, তবে আমাদের অপেক্ষা করতে হবে যে কখন মঙ্গল গ্রহ এবং পৃথিবী সবচেয়ে কাছাকাছি আসবে, যেটা বছর 2 অন্তর অন্তর কাছে আসে। ঠিক যেন একটা ট্রাপিজের খেলা, একটু এদিক ওদিক হলেই সব শেষ। এবার আমরা আসি কক্ষপথের উচ্চতা। এই যে দেখা যাচ্ছে যে কক্ষপথের উচ্চতা এবং অন্যান্য প্রকৃতি অনুযায়ী স্যাটেলাইটকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে লিও, লোয়ার আর্থ অরবিট স্যাটেলাইট। সেকেন্ডটা হচ্ছে মিও অর্থাৎ মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট। জিও হচ্ছে সিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইট। আমরা জানি মাউন্ট এভারেস্টের উচ্চতা 8.8 কিলোমিটার এবং আমাদের বিমান চলাফেরা করে মোটামুটি 12 কিলোমিটারের মতো উচ্চতা। সেখানে লিও স্যাটেলাইটের
অরবাইটাল অল্টিটিউড অর্থাৎ পৃথিবী থেকে এর যে উচ্চতা এটা হচ্ছে 160 কিমি থেকে 2000 কিমি পর্যন্ত হয়। সুতরাং কত উঁচুতে আছে সেটা আমরা আন্দাজ করতে পারি। এবার আসি জিও স্যাটেলাইট। জিও স্যাটেলাইট 35,780 কিলোমিটার ওপরে থাকে, মানে অনেক ওপরে থাকে। আর আরেকটা হচ্ছে মিও স্যাটেলাইট। এই দুটোর মাঝখানে যখন কোনো স্যাটেলাইটকে আমরা স্থাপন করব সেটা মিও স্যাটেলাইট, অর্থাৎ 2000 কিলোমিটার এবং 35,780 কিলোমিটারের মধ্যে যদি এর অরবাইটাল অল্টিটিউড হয় তবে এটা মিও বা মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট বলবো। এইবার আরেকটা কথা বলা দরকার, এটা হচ্ছে জিও স্যাটেলাইট হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। এর গতি পৃথিবীর আবর্তন গতির সমান হয়। এখন আমরা জানি যে যদি দুটো বস্তু একই বেগে চলাফেরা করে, যদি আমরা উদাহরণস্বরূপ বলা যায় যে দুটো ট্রেন একই গতিতে পাশাপাশি কোনো লাইন দিয়ে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগ এদের কত হবে? 0। অর্থাৎ এরা কি হবে? পরস্পরের ওপর স্থির থাকবে। অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর সমবেগে ঘুরছে, তাহলে পৃথিবীর একটি স্থান সাপেক্ষে এই সবসময় একই থাকবে। অর্থাৎ পৃথিবীর বিশেষ কোনো অংশকে এ কভার করতে পারবে। এবং দেখা গেছে পৃথিবীকে সম্পূর্ণরূপে কভার করতে কমপক্ষে 3টে জিও স্যাটেলাইটের দরকার হয়। এবার আমরা আসি জিও সিনক্রোনাস আর জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে পার্থক্য। এটা কিন্তু খুব কনফিউশন হয় যে জিও সিনক্রোনাসও হচ্ছে পৃথিবীর ভেলোসিটির সাথে বা গতির সাথে এই সিনক্রোনাস অর্থাৎ একই গতিতে চলবে। আবার জিও স্টেশনারি সেই একই গতিতে যদি আমি যাই তাহলে নিশ্চয়ই স্টেশনারি থাকবে, মানে স্থির থাকবে পৃথিবী সাপেক্ষে। তাহলে দুটোই একই রকম মনে হচ্ছে, কিন্তু আদতে কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। জিও সিনক্রোনাস স্যাটেলাইট এবং জিও স্টেশনারি স্যাটেলাইট দুটোরই কিন্তু গতিবেগ পৃথিবীর সমান। সমস্ত জিও স্টেশনারি স্যাটেলাইট জিও সিনক্রোনাস, কিন্তু সমস্ত জিও সিনক্রোনাস স্যাটেলাইট জিও স্টেশনারি নয়। জিও স্টেশনারি স্যাটেলাইট এটি পৃথিবীর অক্ষরেখা যেটি আছে এর সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, অর্থাৎ নিরক্ষরেখা বরাবর এ আবর্তন করবে। এটা হচ্ছে জিও স্টেশনারি। এবং জিও স্টেশনারি হচ্ছে জিও সিনক্রোনাস। এবং জিও সিনক্রোনাস স্যাটেলাইটে বিশেষ ধরনের যে জিও সিনক্রোনাস স্যাটেলাইট হচ্ছে জিও স্টেশনারি। এবার জিও সিনক্রোনাস হলে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে, সেটাকে আমরা জিও স্টেশনারি বলবো না, জিও সিনক্রোনাস বলবো। এছাড়া পোলার অরবিট স্যাটেলাইট, এটি পৃথিবীর মেরু বরাবর প্রদক্ষিণ করে। সান সিনক্রোনাস স্যাটেলাইট একটি বিশেষ ধরনের পোলার স্যাটেলাইট যার অবস্থান সূর্য সাপেক্ষে একই থাকে। আমরা সবাই জানি পৃথিবীর নিজের চারিদিকে লাট্টুর মতো পাক খায়। এই গতি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই এই আবর্তন গতির সুবিধা নেওয়ার জন্য রকেটকে পূর্ব দিকে উৎক্ষেপণ করা হয় এবং সোজাসুজি উৎক্ষেপণ না করে এর যে উৎক্ষেপণ পাথ, যেটা ট্র্যাজেক্টরি বলে ইংরাজিতে, উৎক্ষেপণ পাথটা একটু কার্ভ হয়। এটা সোজাসুজি হয় না। সোজাসুজি হলেও পরবর্তীকালে নজেলের সাহায্যে এর দিক পরিবর্তন করে কার্ভ ট্র্যাজেক্টরি অর্থাৎ উৎক্ষেপণ পথ আমরা তৈরি করি। আমরা আগেই বলেছি রকেটকে ভিন গ্রহে কিংবা চাঁদে পাঠাতে যে বেগ দরকার সেটি হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি, যা ঘন্টায় যদি হিসাব করি 40,320 কিলোমিটার। এটিকে পৃথিবীর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলে। এই এত প্রবল গতি তৈরি করার জন্য প্রচণ্ড শক্তিশালী একটা রকেটের প্রয়োজন, যা কিন্তু খুব একটা খরচ সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা জানি ইসরো মঙ্গলযান এবং চন্দ্রযান খুব কম টাকাতে সম্পন্ন করেছিল। তা কিভাবে সম্ভব হয়েছিল? এর যে রহস্য, এই যে কম টাকায় যে পুরো অভিযানটা করে ফেললো, মঙ্গলযানের ক্ষেত্রে মাত্র 750 কোটি টাকা এবং চন্দ্রযানের ক্ষেত্রে মাত্র 600 কোটি টাকা খরচ হয়েছিল। তার একটাই এর সিক্রেট, সেটি হলো গ্র্যাভিটেশনাল অ্যাসিস্ট বা গ্র্যাভিটেশনাল স্লিংশট পদ্ধতি। এইবার আসি এই পদ্ধতিটা কিভাবে ব্যবহার করা হয়। এই পদ্ধতিটা ব্যবহার করে প্রথমে আমরা কিন্তু মুক্তিবেগ অর্জন করব না। প্রথমে স্পেসশিপটিকে রকেটের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে স্থাপন করব। এক্ষেত্রে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। এই সূত্রটার মোদ্দা কথা আমি বলছি
আমি পুরো ডিটেলসে যাচ্ছি না। এই কেপলারের সূত্রের মোদ্দা কথা হলো, যখন একটি মহাজাগতিক বস্তুর চারিদিকে অপর একটি বস্তু ঘুরবে, কক্ষপথে যখন বস্তুটি বড় বস্তুর সবচেয়ে কাছে থাকবে তখন তার গতিবেগ সবচেয়ে বেশি হবে। এবং একটা মহাজাগতিক বস্তুর চারিদিকে আরেকটা মহাজাগতিক বস্তু ঘোরে, তখন কক্ষপথের যে সবচেয়ে কাছের অংশ, মানে দূরত্ব যেখানে সবচেয়ে কাছে হয়, সেটাকে বলে পেরিজি। অর্থাৎ এক্ষেত্রে যখন ছোট বস্তুটি পেরিজিতে অবস্থান করবে, বড় বস্তুর অর্থাৎ সবচেয়ে কাছে থাকবে, এর বেগ সবচেয়ে বেশি হবে। এবং সবচেয়ে কম বেগ কোথায় হবে? তাহলে অ্যাপোজিটে। এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই সূত্র অনুযায়ী স্পেসক্রাফটটি যখন পৃথিবীকে আবর্তন করবে, কক্ষপথের যে অংশে এটি পৃথিবীর কাছে থাকবে অর্থাৎ পেরিজিতে গতি সবচেয়ে বেশি হবে। এবার স্পেসক্রাফটটি পৃথিবীর সবচেয়ে কাছে এলে রকেট ইঞ্জিনকে চালু করে নজেলের সাহায্যে আমরা অভিমুখ পৃথিবীর দিকে যদি করি, পৃথিবীর গ্র্যাভিটেশন একে গুলটির মতো ঠেলবে এবং এর যে গতিবেগ বেড়ে যাবে। এইভাবে ধীরে ধীরে প্রত্যেক পাকে একইভাবে যদি এই গতি বাড়ানো হয়, তাহলে শেষ পর্যন্ত গতি কিন্তু পৃথিবীর মুক্তিবেগ অতিক্রম করবে এবং এটি পৃথিবীর বাইরে কাঙ্ক্ষিত গ্রহের কক্ষপথে চলে যাবে। ঠিক যেমন এক অধ্যাবসায়ের জোরে একটি সাধারণ ছেলে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়, ঠিক তেমনি করে একটা কম ক্ষমতা সম্পন্ন পিএসএলভি রকেট ব্যবহার করে ইসরো 2014 সালে মঙ্গল গ্রহে অরবিটার মিশন করেছিল। ঠিকই একইভাবে আমরা চন্দ্রায়নও করলাম। তাই চাঁদের কক্ষপথে যেতে এর 22 দিন সময় লেগেছে, যেখানে রাশিয়ার লুনা 25-এর 7 দিন, চাইনিজ রকেট চ্যাং 5-এর লেগেছে 5 দিন এবং অ্যাপোলো 11 যেটা প্রথম চাঁদে গিয়েছিল ইউএসের, সেটা 4 দিন লেগেছিল। এই হলো ইসরোর কম বাজেট মিশনের রহস্য। এবার আমরা আসি মহাকাশ অভিযানের প্রধান সরঞ্জাম রকেটের কথায়। রকেটকে প্রধানত 4টি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেম, দ্বিতীয় হচ্ছে প্রপালশন সিস্টেম, তৃতীয় গাইডেন্স সিস্টেম এবং চতুর্থ হচ্ছে পেলোড সিস্টেম। এর পরের পর্বে আমরা জানব রকেটের গঠন, পেলোড এবং প্রত্যেকটি কম্পোনেন্টের গঠন এবং কাজ। দ্বিতীয়ত জানব আমরা কিভাবে স্যাটেলাইট আর স্পেসক্রাফট পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে এবং স্পেস মিশন বা প্রোগ্রামগুলোর ব্যবহারিক দিক।